আমেরিকান অর্থনীতি, যে অর্থনীতির কথা বলা হচ্ছিল যে এটি রাতারাতি পরিবর্তন হয়ে যাবে, মানুষের জীবনে অভাব অনটন থাকবে না, নানা কিছু শোনা গিয়েছিল ইলেকশনের পরে। ট্রাম্পের যে এরাটিক যে সমস্ত সিদ্ধান্ত আপনার দেখেন একদম নিকটতম এবং নেক্সট ডোর নেইবার্স মেক্সিকো এবং কানাডা, তাদের এগেইনস্টে আপনার 25% ট্যারিফস। অর্থনীতি তো আসলে রাতারাতি পরিবর্তনের জিনিস নয়, এটি একটি বিজ্ঞান, আর বিজ্ঞান মুখের কথায় চলে না। এখন আমরা ফেডারেল রিজার্ভ থেকেও সেটি শুনতে পাচ্ছি। সামনের দিনগুলোতে আসলে কি অপেক্ষা করছে? আমি একজন ডেমোক্রেট, রাইট, ডেমোক্রেটের পার্টিতে লিডারশিপের অভাব রয়েছে। দেয়ার ওয়াজ আ সিঙ্গল charismatic leader. ফেডারেল রিজার্ভের বিষয়টি ইন্টারেস্ট রেট আনচেঞ্জড থাকছে, তবে ইনফ্লেশনের একটা আশঙ্কা আছে। সবকিছু মিলে যে বক্তব্যটি আজকে পাওয়া গেছে, এটির প্রেক্ষিতে সংক্ষেপে আপনার কাছে শুনবো যে আসলে আমেরিকান অর্থনীতি, যে অর্থনীতির কথা বলা হচ্ছিল যে এটি রাতারাতি পরিবর্তন হয়ে যাবে, মানুষের জীবনে অভাব অনটন থাকবে না, নানা কিছু শোনা গিয়েছিল ইলেকশনের পরে। কিন্তু অর্থনীতি তো আসলে রাতারাতি পরিবর্তনের জিনিস নয়, এটি একটি বিজ্ঞান, আর বিজ্ঞান মুখের কথায় চলে না। এখন আমরা ফেডারেল রিজার্ভ থেকেও সেটি শুনতে পাচ্ছি। সামনের দিনগুলোতে আসলে কি অপেক্ষা করছে? ফেডারেল রিজার্ভ থেকে আমরা যেটা শুনেছি সেটা কিন্তু একেবারে খারাপ না। আমি যতটা খারাপ ভেবেছিলাম, যেটা আশা করেছিলাম, সেটা কিন্তু আসেনি। আপনার রিসেশনের পূর্বে আমি তো একটা রিসেশনের আশঙ্কা করেছিলাম যে আপনার এবছর না হোক বা এবছরের শেষের দিকে বা আগামী বছরের প্রথম দিকে। প্রেসিডেন্ট ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকার নিজেও একটা রিসেশনের কথা বলছিলেন। হ্যাঁ, সে নিজেও বলেছে। এবং আমি এই যে ফাইন্যান্সিয়াল যে লিডার্স আছে, আপনার ব্যাংকের লিডার্স বা বিভিন্ন কোম্পানির যারা সিইও, তাদের কথা থেকে আমি ওইটাই আশঙ্কা করতেছিলাম যে একটা রিসেশন হয়তো এই বছর শেষের দিকে বা আগামী বছর দিকে আসবে। কিন্তু দেখেন ঠিক প্রেডিক্ট করেছে ফেডারেল রিজার্ভ প্রেডিক্ট করছে যে এবছরের আপনার গ্রোথ হবে 1.7%, নেক্সট ইয়ার গ্রোথ হবে 1.8%। গ্রোথ হচ্ছে, কিন্তু রিসেশন আমি দেখতে পাচ্ছি। যেটা তারা আশঙ্কা করেছে সেটা হচ্ছে ট্যারিফের জন্য হয়তো ইনফ্লেশন হতে পারে। সেই ইনফ্লেশনটা চেক করার জন্য তারা এবছর যতগুলো আপনার রেট রিডাকশনের ইয়ে ছিল, কথা দিয়েছিল, সেটা হচ্ছে না। তারপরেও কিন্তু রেট যে কাট হবে না, মানে আপনার ইন্টারেস্ট কাট হবে না তা তো নয়। তারা এবার বলেছে যে অন্তত দুটো রেট কাট হবে। তো এগুলো তো ইকোনমির জন্য যে খুব একটা অশান্তি সংকেত তা নয়। তো তারপরেও আমি বলবো যে আপনার এই ফেডারেল চেয়ার জেরোম পয়েল সাবধানে কথা, অবশ্যই সব চেয়াররাই সাবধানে কথা বলেন, এবং এখানে আরো একটু বেশি এক্সট্রা সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ আমাদের প্রেসিডেন্টকে সেটা চিন্তা করবে। কারণ এখানে বেশি ভয় পাইয়ে দেন, হয়তো ভয় পাওয়ার ব্যাপার আছে, তারপরে উনি খুব সাবধানে কথা বলছেন, যেহেতু মানে উনি পুরো সত্য কথাটা বললে হয়তো কাল ট্রাম্প একটা চেঁচামেচি শুরু করবে। আমি কিন্তু একদম আশামুক্ত না, যদিও ফেড চেয়ার খুব আশা ব্যক্ত করেছেন এবছর এবং আগামী বছরের গ্রোথ হবে, রিসেশন হবে না। তারপরেও আমি বলবো যে ট্রাম্পের যে এরাটিক যে সমস্ত সিদ্ধান্ত আপনার দেখেন একদম নিকটতম এবং নেক্সট ডোর নেইবার্স মেক্সিকো এবং কানাডা, তাদের এগেইনস্টে আপনার 25% ট্যারিফস, তারপর 50% ট্যারিফস এর ইয়ে দেওয়া হয়। ইউরোপিয়ান ইউনিয়ন তাদের ক্লোজ অ্যালাইজ ফর মেনি 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 ইয়ার্স, তাদেরকেও করা হচ্ছে। চায়না তো আছেই, চায়নাও 10% ফ্রম 10% টু 25%। কাজে এ সমস্ত কারণে আমি খুব একটা আশাবাদী না। আমার কাছে এখন মনে হয় ডিসপাইট হোয়াট জেরোম পয়েল টোল্ড আস টুডে, একটা রিসেশনের আশঙ্কা একদম উড়িয়ে। এবং অর্থনীতিবিদরা অনেকে তাই বলছেন। ডক্টর নুরুন নবী, আপনাকে সাবেক স্টেট সেক্রেটারি হিলারি ক্লিন্টনের একটি বক্তব্যের বিষয়ে আপনার বিশ্লেষণ একটু শুনতে চাই। তিনি জার্মানিতে বার্লিনে একটি ওয়ার্ল্ড ফোরাম অন দ্য ফিউচার অফ ডেমোক্রেসি, সেখানে বক্তব্য রাখার সময় বলছিলেন অটোক্রেসি ইজ অন দ্য মার্চ। এটি তার বক্তব্য, এবং আমেরিকার প্রশাসনে স্বৈরতন্ত্র, ফেসিবাদ, এইসব বিষয়গুলো নিয়ে আমরা দেখেছিলাম এর আগে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন বেশ কিছু ইঙ্গিত দিয়ে যাচ্ছিলেন, সতর্ক করে যাচ্ছিলেন যে আমেরিকার ভবিষ্যতের জন্য, গণতন্ত্রের জন্য অনেক বাজে সময় অপেক্ষা করছে। এখন হিলারি ক্লিন্টনের এই মন্তব্যটি আপনি কিভাবে দেখছেন? আমি এই হিলারির ব্যাপারে মন্তব্য করার আগে অর্থনীতির ব্যাপারে একটু মন্তব্য করতে চাই। সেটা হলো, আমি অর্থনীতিবিদ নই, কিন্তু একজন সাধারণ নাগরিক হিসাবে আমি যেটা দেখতে পাচ্ছি, বাজারে গেলে ডিমের দাম বেড়েই চলছে,
তো এই যে ট্যারিফ নিয়ে এসেছে, এত কিছু করতে যাচ্ছে, অধ্যাপক সাহেব মেনশন করেছেন যে আমাদের যে নেইবার মেক্সিকো, কানাডা, তাদের উপরে ট্যারিফ বসানো, আর সবচেয়ে বেশি যে ক্ষতিগ্রস্ত হবে আমাদের কনজিউমার অর্থনীতি, সেটা হলো চায়নার সাথে যে কনফ্লিক্টটা হতে যাচ্ছে। কাজে রিসেশনের সম্ভাবনা আমরা একজন সাধারণ মানুষ হিসাবে ফিল করছি যে ইটস কামিং, এরিটিক তার যে পলিসি সেটার জন্য। তো আমি যে অধ্যাপক সাহেবের সাথে একমত যে দেয়ার ইজ এ পসিবিলিটি রিসেশন হবে এবং ইকোনমি অবস্থা খুব খারাপ হবে। তো হিলারির ব্যাপারে যে হিলারি কমেন্টের ব্যাপারে যেটা বলতে চাই সেটা হলো ইলেকশনের আগে সেই প্রজেক্ট 2025-এ যে সমস্তগুলো লেখা ছিল সেগুলো নিয়ে ডেমোক্রেটিকরা সমালোচনা করেছে যে এই দেশে সে ইম্পেরিয়াল প্রেসিডেন্সি এস্টাবলিশ করতে চাচ্ছে ডোনাল্ড ট্রাম্প। তার যে কথাবার্তা ছিল, ইন্টারভিউয়ে বলেছে তার 2025 ডকুমেন্টে, প্রপোজালে এগুলো মেনশন করা হয়েছিল। সে পত্রের সাথে ইন্টারভিউ সে ঠাট্টা করে বলেছিল যে আমাকে নির্বাচিত করা হলে আর ইলেকশন করতে হবে না, অর্থাৎ হি উইল রিমেইন প্রেসিডেন্ট ফর লাইফ, অর্থাৎ রাষ্ট্র সে এস্টাবলিশ করতে চাইবে। তো এগুলো রেটরিক ছিল, আমরা বিশ্বাস করি নাই যে এগুলো ইলেকশনের আগে সে বলেছে, কিন্তু যখন সে ক্ষমতায় আসবে নিশ্চয়ই সে অন্যভাবে কাজ করবে। কিন্তু ইনিশিয়াল স্টেপে যে দেখা যাচ্ছে এন্টি ইমিগ্রেশন অ্যাটিটিউড, তারপরে কি বলে পানামা ক্যানেল বলতেছে আমি এটা দখল করে নিব, গাজার কথা বলছে যে গাজা সে সমস্ত প্যালেস্টাইনকে ফেরত দিয়ে দূর করে সেখানে সে একটা রিসোর্ট আইল্যান্ড তৈরি করবে, এবং আবার প্রস্তাব দিচ্ছে যে সে প্রাইভেটলি ডাউন করতে চায়। এই যে অটোক্রেসি, এই যে ডিক্টেরিয়াল কথাবার্তা, আমেরিকার কনস্টিটিউশন, আমেরিকার যে 200 বছরের বেশি যে গণতান্ত্রিক ব্যবস্থা, সেগুলোর কনক্রেন্সি অন্তরা। কাজে দেয়ার ইজ এ কনসার্ন, সে যা বলেছে এখন যা করছে এগুলো যদি কন্টিনিউ করে তাহলে এইখানে ইমিগ্রেন্টরা অলরেডি সেকেন্ড ক্লাস সিটিজেন হতে যাচ্ছে। ব্ল্যাক লাইফস ম্যাটারের আন্দোলন এখনো চলছে, অন্যান্য যে সমস্ত তাদের স্লোগান যে উইল মেক আমেরিকা গ্রেট এগেইন। ডক্টর নুরুল নবী, আমি কি একটু দুঃখিত, আপনাকে কি একটু থামাবো? ফর হোয়াইট আমেরিকান। জি ডক্টর নুরুল নবী, এই সমস্ত কারণে চিন্তার কারণ রয়েছে। মিড টার্ম ইলেকশন আসছে, তখন যদি বাংলাদেশের আমেরিকার জনগণ যদি বুঝতে পারে যে তারা তার প্রেসিডেন্সিয়াল ইলেকশনে যে ভুল করেছিল। ডক্টর নুরুল নবী, আমি একটু আপনাকে থামাই, একটু আপনার কাছ থেকে জানতে চাই একটা বিষয়, সেটি হলো যে নির্বাচনের আগেও ডেমোক্রেটরা এই কথা বলেছিল যে ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে দেশের মানুষ বুঝবে, কিন্তু দেশের মানুষ কি বুঝেছে সেটা তো নির্বাচনের ফলাফলের পরে জানা গেছে। এখন ডেমোক্রেটরা বলছে মিড টার্ম নির্বাচনে কিছু একটা হবে, তারা অনেক বেশি আশাবাদী। কিন্তু ডেমোক্রেটরা কি করছে? চাক শুমারকে নিয়ে ডেমোক্রেটদের মধ্যে এক ধরনের অসন্তোষ কাজ করছে সেনেটের ভিতরে বাইরে, এবং তারা কোনো নেতা খুঁজে পাচ্ছে না, তারা কোনো কর্মসূচি নাই, কোনো প্রতিবাদ নেই। অনেকে মনে করছিলেন যে মাহমুদ খলিল ইস্যুতে ডেমোক্রেটরা আন্দোলন করবে কিংবা প্রতিক্রিয়া জানাবে, সবকিছু মিলে ডেমোক্রেটদেরকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা মিড টার্মের ব্যাপারে আশাবাদী হচ্ছে কেন? আমি সেটাই বলতে চাচ্ছিলাম, আপনি যথার্থই বলেছেন যে ডেমোক্রেটিক পার্টির ভিতরে আমি একজন ডেমোক্রেট, ডেমোক্রেটিক পার্টিতে লিডারশিপের অভাব রয়েছে। দেয়ার ওয়াজ আ সিঙ্গল ক্যারিজমেটিক লিডার, যার ফলে এই, এবং এটা অতীতেও হয়েছে। কারণ আপনি দেখেন রিপাবলিকান একজন ডে ওয়ানে আজকে যেমন যে টকিং পয়েন্টটা বলবে সবাই সেটাকে প্রমোট করে, কিন্তু ডেমোক্রেটিক পার্টি ডাইভার্সিফাইড পার্টি, বিভিন্ন ইন্টারেস্ট গ্রুপ রয়েছে, দেয়ার ইজ নো সিঙ্গল লিডার। আর যখন প্রেসিডেন্ট থাকেও সে অ্যাটলিস্ট ট্রাই টু লিড দ্য ডেমোক্রেটিক পার্টি। এখন তো প্রেসিডেন্ট নাই, কাজে ডেমোক্রেটিক পার্টিতে অসন্তোষ রয়েছে, লিডারশিপের অভাব রয়েছে, এবং তারা কি চায় সেটা বলতে পারছে না। কাজেই আশা করা হচ্ছে যে মিড টার্ম ইলেকশনে যদি ডেমোক্রেটরা ভালো করে, সেটা ডোনাল্ড ট্রাম্পের ভুল পলিসির জন্য, ডেমোক্রেটদের লিডারশিপের জন্য হবে না। আচ্ছা, মানে উনি ভুল করবেন বলে ডেমোক্রেটরা হয়তো সুবিধা পাবে। ডোনাল্ড ট্রাম্প জিতে না, জো বাইডেন হেরেছে, তার পলিসি হেরেছে, তার জন্য
ডোনাল্ড ট্রাম্প আজকে আমেরিকার প্রেসিডেন্ট। বুঝতে পেরেছি, অনেকটুকু পরিষ্কার আমার হয়েছে। ওইটাই ধারণা যে যদি মিডটার্মে ডেমোক্রেটিকরা কন্ট্রোল করে আবার হাউস এবং আদার ইনস্টিটিউশন, সেটা হবে ডোনাল্ড ট্রাম্পের এই যে অটোক্রেটিক পলিসি, এই যে রং ইকোনমিক পলিসি, এই ভুলের জন্য, এইটার জন্য। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।